নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় অধীনতামূলক মিত্রতা নীতি ও সত্যবিলোপ নীতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকে দ্বাদশ শ্রেণীর বিষয় অধীনতামূলক মিত্রতা নীতি ও সত্যবিলোপ নীতি। প্রথমে হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। কি বলা হচ্ছে? ব্রিটিশ সরকার ভারতের দেশীয় রাজ্যগুলির চূড়ান্ত আনুগত্য লাভের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছিল। এর মধ্যে অন্যতম ছিল অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন। নগ্ন সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। এবার বলা হচ্ছে উদ্দেশ্য: ভারতে সুশাসন প্রবর্তন, ভারত থেকে ইংল্যান্ডের শিল্প কলকারখানাগুলির জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ, ভারত থেকে ফরাসি প্রভাব দূর করে ব্রিটিশ আধিপত্যে সুপ্রতিষ্ঠিত করা প্রভৃতি উদ্দেশ্যে। এবার বলা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতির শর্তাবলী। কি বলা হচ্ছে? ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করলে দেশীয় রাজ্যগুলিকে বেশ কিছু শর্ত মেনে চলতে হতো। এগুলি হলো: 1. দেশীয় রাজ্যে ব্রিটিশ সেনার অবস্থান। চুক্তিতে আবদ্ধ দেশীয় রাজ্যে একদল ব্রিটিশ সৈন্য থাকবে। 2. সেনাদের ব্যয়ভার গ্রহণ। দেশীয় রাজ্যের রাজা ওই ব্রিটিশ সেনাবাহিনীর ব্যয়ভার বহন করবে, অথবা ব্যয়ভার বহনের পরিবর্তে রাজ্যের একাংশ ব্রিটিশ সরকারকে ছেড়ে দিবে। 3. ব্রিটিশ রেসিডেন্ট নিয়োগ। চুক্তিতে আবদ্ধ দেশীয় রাজার দরবারে একজন ইংরেজ প্রতিনিধি বা রেসিডেন্ট থাকবে। 4. বৈদেশিক নীতির ক্ষেত্রে পরাধীনতা। মিত্রতা সূত্রে আবদ্ধ দেশীয় রাজ্যগুলির বৈদেশিক নীতি কোম্পানির নির্দেশে পরিচালিত হবে, অর্থাৎ কোম্পানির অনুমতি ছাড়া সেই দেশীয় রাজ্যটি অপর কোনো শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে বা অন্য কোনো শক্তির সঙ্গে মিত্রতা স্থাপন করতে পারবে না। 5. ব্রিটিশ ব্যতীত অন্য কোনো ইউরোপীয় কর্মচারী নিয়োগে নিষেধাজ্ঞা। দেশীয় রাজ্যগুলি ব্রিটিশ ছাড়া অন্য কোনো ইউরোপীয়কে কর্মচারী হিসেবে নিয়োগ করতে পারবে না। মিত্রতা চুক্তি স্বাক্ষরের পর ব্রিটিশ ছাড়া অন্য ইউরোপীয় কর্মচারীদের বরখাস্ত করতে ওই দেশীয় রাজ্যগুলি বাধ্য থাকবে। 6. মিত্র রাজ্যগুলির মধ্যে বিরোধ ও মীমাংসা। মিত্রতা চুক্তিতে আবদ্ধ দেশীয় রাজ্যগুলির মধ্যে কোনো বিরোধ থাকলে ব্রিটিশ সরকারের মীমাংসা সকল মিত্রকে মেনে নিতে হবে। 7. কোম্পানির শক্তির প্রতি সর্বাত্মক আনুগত্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের শ্রেষ্ঠ শক্তি হিসেবে সব মিত্ররাজ্য মেনে নিতে বাধ্য থাকবে। 8. মিত্ররাজ্যের নিরাপত্তা বৃদ্ধি। মিত্রতা চুক্তির ওইসব শর্ত কোনো দেশীয় রাজ্য মেনে নিলে ব্রিটিশ শক্তি তাদের বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ সংকট থেকে রক্ষা করবে। এরপর বলা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগ। বিভিন্ন দেশীয় রাজা ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্য জানিয়ে একে একে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে আবদ্ধ হন। 1. হায়দ্রাবাদের নিজামের ভূমিকা। দেশীয় রাজ্যের রাজাদের মধ্যে সর্বাপেক্ষা দুর্বলচিত্ত ও ভীরু হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা চুক্তি স্বাক্ষর করেন। 2. অন্যান্য রাজ্যের ভূমিকা। নিজামের পদাঙ্ক অনুসরণ করে একে একে সুরাট, তাঞ্জোর, কর্ণাটক, অযোধ্যার শাসকরা অধীনতামূলক মিত্রতা চুক্তিতে আবদ্ধ হন। এরপর বলা হচ্ছে সত্যবিলোপ নীতি। লর্ড ওয়েলেসলি কর্তৃক অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগের প্রায় অর্ধ শতাব্দী পরে 1854 খ্রিস্টাব্দে তিনি ঘোরতর সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক লর্ড ডালহৌসি দেশীয় রাজ্যগুলিতে প্রত্যক্ষ শাসন প্রতিষ্ঠা বা আধিপত্য বৃদ্ধির জন্য প্রধানত 3টি পন্থা অবলম্বন করে। এগুলি হলো: 1. যুদ্ধের দ্বারা রাজ্য জয়। ডালহৌসি যুদ্ধের দ্বারা পাঞ্জাব, দক্ষিণ ব্রহ্ম, আরাকান ও তেনাসেরিম দখল করেন। 2. কুশাসনের অজুহাতে রাজ্য গ্রাস। ডালহৌসি কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। 3. সত্যবিলোপ নীতির প্রবর্তন। ডালহৌসি সত্যবিলোপ নীতির প্রবর্তন করে বিভিন্ন দেশীয় রাজ্যে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এরপর দেশীয় রাজ্যগুলির বিভাজন। লর্ড ডালহৌসি দেশীয় হিন্দু রাজ্যগুলিকে নিম্নলিখিত 3 ভাগে বিভক্ত করেন। 1. কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্য। কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্যের রাজার কোনো পুত্র সন্তান না থাকলে সেই রাজা দত্তক হিসাবে কোনো উত্তরাধিকারী গ্রহণ করতে পারবে না। রাজার মৃত্যুর পর উত্তরাধিকারীর অভাবে সেই রাজ্যে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। ইংরেজ আশ্রিত করদ রাজ্য।
করদ রাজ্যের রাজারা কোম্পানির অনুমতি নিয়ে দত্তক গ্রহণ করতে পারবে। কোম্পানির কাছ থেকে দত্তক গ্রহণের অনুমতি না মিললে রাজার মৃত্যুর পর উত্তরাধিকারীহীন রাজ্যটি কোম্পানির অধিকারে চলে যাবে। 3. স্বাধীন দেশীয় রাজ্য। স্বাধীন দেশীয় রাজ্যগুলির উত্তরাধিকার সম্পর্কে ডালহৌসি কোনো পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হননি। এরপর সত্যবিলোপ নীতির প্রয়োগ। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির প্রয়োগ ঘটিয়ে বিভিন্ন রাজ্যের শাসন ক্ষমতায় হস্তক্ষেপ করেন। সত্যবিলোপ নীতির দুটি দিক হলো: 1. রাজ্য অধিকার। ডালহৌসি সত্যবিলোপ নীতির মাধ্যমে সাতারা, সম্বলপুর, ঝাঁসি ও নাগপুর প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। 2. রাজার পদমর্যাদা বাতিল। সত্যবিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি কয়েকজন রাজার পদমর্যাদা ও ভাতা বাতিল করেন। পেশোয়ার দ্বিতীয় বাজিরাওয়ের মৃত্যুর পর তাঁর দত্তক পুত্র নানা সাহেবের বৃত্তি ও পেশোয়া উপাধি বাতিল করা হয়। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।